ভোটার কারা হবে ওরাই ঠিক করে দেবে, এবং তারা ওদেরই ভোটার হবে, এবং ওরাই জিতবে। আমরা দেশটাকে পুরো পাল্টে দেব। হুজুরি, আপনি আমাকে এটা বলুন যে এই যে নাগরিকদের ভয় দেখানো, কোথাও মনে হয় না নাগরিকদের ভয় দেখানো রাষ্ট্রের কাজ? রাষ্ট্র যদি এটা ঠিকঠাক করে করতে পারতো তাহলে তো এটা দরকারই হতো না। এই যে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, এই যে মানুষ পথে নেমে পড়ছে, কিন্তু ভয় থেকে, আতঙ্ক থেকে। বিচার বিভাগ কিংবা রাজনৈতিক দলগুলো এই দায়িত্ব কি নিল? রাজনৈতিক দলগুলো সবাই ভোটের প্রচারে লেগে পড়লো, তারা প্রার্থী দিচ্ছে, করছে, কিন্তু তারাই তো বলতে পারতো যে আগে ভোটার নির্ধারিত হোক, ভোটারদের যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটা চলবে না, আগে এটা বন্ধ করে এটা সম্পর্কে নিষ্পত্তি হবার পরে ভোটের ব্যবস্থা হবে। রাজনৈতিক দলগুলো তো সেই দায়িত্ব নিল না। আমি বলছি, গতকালই গ্রেপ্তার করা হয়েছে যে একজন সাংবাদিককেও, আমাদের খুব পরিচিত একটা ইউটিউব চালায় ছেলেটা আকরামুল বলে। তার অপরাধ হচ্ছে তার মিডিয়াতে সম্প্রচারিত হয়েছিল একটা বক্তব্য, যে বক্তব্যটা মনে হচ্ছে উস্কানিমূলক। এখন তার মিডিয়াতে সেই বক্তব্য সম্প্রচারিত হয়েছে বলে সে নিজে তো বলেনি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাই যদি হয় তাহলে তথাকথিত মূলধারার মিডিয়ায় প্রত্যেকদিন রাজনৈতিক নেতারা নানা উস্কানিমূলক কথা বলে যাচ্ছে, তাদের গ্রেপ্তার করা হবে না কেন? যে বিভিন্ন ক্ষেত্রে তো বলে যাচ্ছে, আমরা তো জানি, আপনিও বলেছেন কত হেড স্পিচ রোগ প্রতিদিন নিয়ম করে হয়। তাহলে এক্ষেত্রে তো মানে গোটা প্রক্রিয়াটা যেভাবে চলছে, বলছে খুব এক পেশে চিন্তাধারা নিয়ে চালানো হচ্ছে। নাগরিকদের অধিকার গুলোকে সুনিশ্চিত করা, নাগরিকদের সুরক্ষা প্রদান করা, নাগরিকদের যাতে ভালো হয়, দেশের যাতে উন্নতি হয় সেগুলো দেখা। এখন কিন্তু বিভিন্ন সময় মিরাতুন্নিও বললেন, আমরা সবাই জানি থেকেও নানান সময় রাষ্ট্র মানে যারা ক্ষমতাসীন দল তারা ক্ষমতায় থাকার জন্য ভয় দেখানোকে হাতিয়ার করেছে। একদা আমরা একটা সময় এমার্জেন্সি দেখেছি দেশে, এখন আমরা হয়তো অঘোষিত এমার্জেন্সি দেখছি, যেখানে নানাভাবে সমাজের নানান স্তরে মানুষদের কণ্ঠরোধ করা হচ্ছে। সেটা শুধুমাত্র ভোটার তো একটা বড় বিষয় হলো এসআইআর ইত্যাদি করে। আপনি যারা স্বাধীনভাবে সাংবাদিকতার পেশায় রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মতন করে খবর করছেন, যেমন আপনি আপনার যে কলিগের কথা, যার কথা বলছিলেন, তারা যে হয়তো যে আইনজীবী মানুষের স্বার্থে একটা আইন আদালতে গিয়ে কোনো কিছু লড়ছেন, যে গণসংগঠন বা সামাজিক সংগঠনগুলো মানুষের মধ্যে কাজ করছে, মানুষদের সংগঠিত করার কাজ করছে, নানান আইন এনে, শুধু একটা এসআইআর না, নানান রকম আইন এবং অ্যামেন্ডমেন্ট এনে নানানভাবে নাগরিক সমাজের সমস্ত দিকে কণ্ঠরোধ করার যে চেষ্টা চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে আমি অন্য একটা দেখছিলাম ইউটিউবে, যেখানে শুনলাম যে এই সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যে আইন আছে সেটার পরিমার্জন কর, তার অ্যামেন্ডমেন্ট প্রপোজ করা হচ্ছে। এই অ্যামেন্ডমেন্ট প্রপোজ করা হওয়ার ফলশ্রুতিতে যেটা হবে, প্রত্যেকটি মানুষ যে সোশ্যাল মিডিয়াতে আছে, শুধু সংবাদ মাধ্যম বা অল্টারনেটিভ মিডিয়া বা ইউটিউবার নয়, যারা আমিও যদি একটা কিছু লিখি সেটা এক্স হ্যান্ডেলে বা ফেসবুকে ইত্যাদিতে, সেটা তো তার জন্য সেটা তো মুছে দেওয়া হবেই, তার জন্য কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। অর্থাৎ সেখানে কোনো ধরনের বাক স্বাধীনতা, সাংবাদিকদের বাক স্বাধীনতা তো ছেড়েই দিন, সাধারণ মানুষ হিসেবেও এক বাক স্বাধীনতা থাকছে না। আমরা দেখতে পাচ্ছি এই কিছুদিন আগে বোধহয় যে বেশ কিছু যারা সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেল বা অল্টারনেটিভ মিডিয়া চ্যানেলগুলো ছিল, এমনকি কমেডিয়ানদের পর্যন্ত তাদের ফেসবুক পেজগুলোকেও বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ হাস্যরসের মাধ্যমেও কোথাও যদি একটু সমালোচনার গন্ধ চলে আসে, সেখানে রাষ্ট্র ভয় দেখাচ্ছে। রাষ্ট্র বলতে এখানে ক্ষমতাসীন সরকার ভয় দেখাচ্ছে। মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে কোথাও আন্দোলন করছে, রাজনৈতিক দলগুলো তো দলীয় রাজনীতির ঊর্ধ্বে বেরোতে পারলো না। আপনি সঠিকভাবেই বলেছেন, আমরা আগেও আলোচনা করেছি, যখনই এখানে নির্বাচন ঘোষণা করে দেওয়া হলো তখন এসআইআর নিয়ে এত বিরোধ, এতদিনের এত কথা, সমস্ত কিছু ভুলে সবাই তাদের ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করে তারা নির্বাচন লড়তে গেল। নির্বাচনী রাজনীতিতে এটা করতেই হবে। অন্যদিকে আরেকটা এটাও মানে পাশাপাশি এই ন্যারেটিভটাও বলা হচ্ছে যে বেশি প্রতিবাদ আন্দোলন ইত্যাদি করে রাষ্ট্রপতি শাসন হবে। অন্যদিকে হচ্ছে যে নির্বাচন এসে গেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলে আমরা কি করব। কিন্তু নির্বাচন
ভোটটা কি, নির্বাচনে যদি নির্বাচক যারা সেটাই ঠিক না থাকে, যদি লক্ষ লক্ষ নির্বাচকদের নাম বিবেচনাধীন অবস্থাতে নির্বাচনের দিকে একটা রাজ্যকে বা একাধিক রাজ্যকে অন্যান্য রাজ্যেও ঠেলে দেওয়া হয়, সেটা কোন ধরনের জাস্টিস? আমাদের মীরাতুন্দি ক্ষমতার কথা বলছিলেন, ক্ষমতার থেকেও বড় কথা জাস্টিস। সেই জাস্টিস এটা কোন ধরনের সামাজিক ন্যায়, কোন ধরনের রাজনৈতিক ন্যায়, যেটা যে সামাজিক ন্যায় রাজনৈতিক ন্যায় না থাকলে একটা গণতন্ত্রই থাকে না, সেই জায়গাগুলো সব সংকুচিত করে ফেলা হয়েছে। হ্যাঁ, যাক, একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন যেন তেন প্রকারানো নির্বাচন হয়ে যাবে। যেন তেন প্রকারানো নির্বাচন করাটা কি মুখ্য, নাকি একটা সত্যিকারের ভালো নির্বাচন করা মুখ্য কাজ? আমরা এই নির্বাচনের ভোটার তালিকা এত ছাড়াই বাছাই কেন করছি? যাতে একটা সত্যিকারের ভালো নির্বাচন হয়, কিন্তু সেটাই তো হচ্ছে না। পারপাসটা যেখানে, মূল জায়গাতেই তো পারপাসটা লস্ট। কারণ মানে এইভাবে অর্ধেক লোককে বাদ দিয়ে অর্ধেক লোককে রেখে সুপ্রিম কোর্টের কিছুটা আশ্বাস নিয়ে যে ঠিক আছে এবারে না হলে পরের বারে হবে, কেন এবারে না হলে পরের বারে হবে? এই বিষয়টা আরেকটু দেরি করে যদি ইলেকশন হয়, তার আগে যদি এগুলো মিটে যায়, তাহলে সেটা কি আরো ভালো হয় না? তো এই প্রশ্নগুলো মানুষের মনে আসবে। যদিও যারা ক্ষমতায় রয়েছেন, যারা খুব বড় বড় প্রতিষ্ঠানে রয়েছেন, তারা তাদের মতামত যেমন বলবেন, জনগণও তো একটা প্রতিষ্ঠান গণতন্ত্রে, তো জনগণ তার কথাটা বলবে না? কিন্তু মুশকিল হচ্ছে জনগণ কথাটা বলবে কোথায়? জনগণের কথা বলার জায়গাটা, আপনি শুরুতেই আমাকে যে প্রশ্নটা করেছিলেন, সংবাদ মাধ্যমের দায়িত্ব ছিল জনগণের আওয়াজটা তুলে ধরার, সেই জায়গাতে আজকে মেইন স্ট্রিম মিডিয়া নেই, আর অন্য যে সমস্ত মিডিয়া আছে তাদেরও কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। নাগরিক সমাজ সম্পর্কে মীরাতুন্দি বললেন, তাদের খুঁজে পাওয়া যায় না, তারা কোথায় কোথায় লুকিয়ে পড়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে একটা দিকে এটাই আসার কথা যে রাষ্ট্র কেন ভয় দেখাচ্ছে, সরকার কেন ভয় দেখাচ্ছে, তার পিছনে একটা বড় কারণ, তারা নিজেরা ভয় পেয়েছে। তারা নিজেরা যদি ভয় না পেত, তাহলে তারা সংগঠিত ভাবে নানান ভাবে এইরকম ভাবে মানুষকে, সাধারণ তার নাগরিককে ভয় দেখানোর চেষ্টা করতো না। তো এতদিন ধরে যে যে ধরনের, এবং এটা একদিনে হয়নি, আজকে এসআইআর আবহে আমরা এই আলোচনাটা করছি, কিন্তু এই ভয় দেখানো, আপনি অনেক এ বিষয়ে অনেক আলোচনা করেছেন, যেখানে সাংবাদিক যখন মিড ডে মিল নিয়ে স্টোরি করতে যাচ্ছে সে গ্রেপ্তার হয়ে যাচ্ছে, ডাক্তার যখন কোনো একটা চিকিৎসা করতে যাচ্ছে সে গ্রেপ্তার হয়ে যাচ্ছে, যে হাথরাসে যদি কেউ যাচ্ছে সাংবাদিক হিসেবে কভার করতে, বা যারা ওখানে আন্দোলন করছে তারা গ্রেপ্তার হয়ে যাচ্ছে। ভয় তো একদিনে হয়নি, ভয়ের আবহাওয়াটা তৈরি হয়েছে ধারাবাহিকভাবে, খুব সিস্টেম্যাটিক ভাবে তৈরি হয়েছে। তার পাশাপাশি মগজধোলাই হয়েছে, বিভেদের রাজনীতি হয়েছে, দিয়ে একটা সুন্দর পলিটিক্যাল ইকোসিস্টেম তৈরি হয়েছে, যেখানে মানুষ প্রতিবাদ করবে না, যারা প্রতিবাদী কণ্ঠ ছিল ভয়ে চুপ করে যাবে, বা আমার কি দরকার, আমার এই ঝামেলার মধ্যে আমি কেন থাকি, এটা ভেবে চুপ করে যাবে। কিন্তু কোথাও বোধহয় কিছু মানুষ অন্তত, যারা আজকে সরাসরি প্রভাবিত এসআইআর এর জন্য বলুন এবং আর 5টা কারণে বলুন, যাদের পায়ের তলার মাটি সরে গেছে, যাদের নাগরিক থেকে বেনাগরিক করে দেওয়া হয়েছে কার্যত, তাদের বোধহয় আর সেই ভয়টা তাদের মধ্যে কাজ করছে না। সেই জন্য তারা তাদের মতন করে আন্দোলন করছেন, সামনে আসছেন। কোনো দলের, আমি জানি না ওখানে কোনো রাজনৈতিক দল ছিল কি ছিল না, তবে আপাত দৃষ্টিতে যতটুকু শুনছি, রাজনৈতিক দল ছাড়াই তারা সামনে বেরিয়ে আসছেন এবং শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করছেন। সেই আন্দোলনের উপর দিয়ে পুলিশ গাড়ি চালিয়ে দিচ্ছে, এই সমস্ত শুনতে পেলাম, সবটাই আমি সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছি বা দেখছি, যেটা সেটাই। তো এইটা তো হয়তো এই সমস্ত অন্ধকার বিষয়ের মধ্যে একটাই হয়তো আশার রেখা আলো। ভয় তখনই দেখানো হয় যখন কেউ ভয় পায়, অর্থাৎ মানুষ কোথাও না কোথাও জেগেছে। যারা এই অন্যায় কাজগুলো করছেন তাদের মনে হয়েছে যে আরো জোর করে নিপীড়ন করতে হবে, কারণ তারা ভয় পেয়েছেন। এবং দীর্ঘদিন, এটা বলেই আমি শেষ করবো, দীর্ঘদিন ভয় দিয়ে কাউকে নিয়ন্ত্রণ করা যায় না। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী, আমাদের যে নেবারিং কান্ট্রিজ, যে প্রতিবেশী দেশগুলোর দিকেও দেখি, যে সেখানে পট পরিবর্তন, আমরা যদি নিজেদের দেশেও বিভিন্ন সময় হিস্টোরিক্যালি দেখি যে পালা পরিবর্তন, এমার্জেন্সির কথা বলছিলাম, এমার্জেন্সিতে তো অনেক ভয় দেখানো হয়েছিল, এমার্জেন্সিতে কত মানুষ জেলের ভিতরে ছিলেন, কিন্তু সেই এমার্জেন্সি করে কি গণতন্ত্রকে সম্পূর্ণ কণ্ঠরোধ করা গেছে, নাকি সব মানুষকেই ভয় দেখানো গেছে? সুতরাং ভয় কিছু সময়ের জন্য মানুষকে হয়তো চুপ করা যায়, কিন্তু আমাদের দেশের এই 75 বছরেরও বেশি সময় গণতন্ত্রের বোধহয় একটা অর্জন, যে মানুষ কোথাও তার স্বাধীনতা এবং গণতান্ত্রিক যে স্বাধীনতা, সেইটা মানুষের কাছে প্রিয়, সব মানুষের কাছেই প্রিয়। আজকে বা দুদিন পরে মানুষ জাগরিত হবে, মানুষ বুঝবে, যখন তার গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ হবে তখন বুঝবে, এবং মানুষ প্রতিবাদ করবে, গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করবে, এটাও তার গণতান্ত্রিক অধিকার।
একদম। আমি ঠিক এখানে মিরাতুনদের কাছে আসবো। মিরাতুন্দি, আপনি একাধিক আলোচনায় আমাকে বারবার করে বলেছেন যে চোখের সামনে যা যা দেখছি তাতে মাঝে মাঝে মনে হয় যে আমাদের চারপাশটা এত ছন্দময় ভাবে চলে কি করে, এত বৈষম্য, এত অন্যায়, সেগুলো দেখবার পরে কি করে এত ছন্দময় থাকে। তার চেয়ে বরং বিদ্রোহ হওয়াই তো উচিত, প্রতিবাদে ফেটে পড়বে সবাই, সমস্ত কিছু চিরাচরিত ধারা থমকে যাবে, সেটাই তো স্বাভাবিক হওয়া উচিত। অথচ দেখুন এসআইআর এর মতো একটা ঘটনা যেখানে প্রত্যেকদিন মানুষকে হেনস্থা করা হচ্ছে, আমরা প্রথম থেকে বলে আসছিলাম, এখনো দেখছি যে বিশেষ করে গরিব মানুষ, মহিলা এবং ধর্মীয় পরিচয় যারা মুসলিম তাদের বাদ দেওয়ার এখন আর কোনো অস্পষ্টতা নেই। পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে গরিব মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং মহিলাদের বাদ দেওয়ার প্রক্রিয়াটা সম্পূর্ণ। সেই সময় মানুষ যখন মরিয়া হয়ে উঠছে, কোনো রাজনৈতিক দলের ইয়েতে নয়, তারা নিজেদের মতো করে প্রতিবাদ করছে। আজও আমি খবর পেয়েছি মালদার বিভিন্ন জায়গায় আজও পথ অবরোধ হয়েছে, আজও মানুষ পথে নেমেছে। এটা কিন্তু রাজনৈতিক দলের ইয়েতে নয়, নিজেদের সাথে, নিজেদের জন্য, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। কোথাও মনে হয় না এই সময় রাজনৈতিক দলগুলো সবাই তার দায়িত্ব এড়িয়ে সরে পড়ছে, মানে সবার ভোটে জেতবার তারা দূরে দূরে। এই রাজনৈতিক দলগুলোই তো পারতো এই মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়াতে, বিচার বিভাগকে বোঝাতে পারতো। এখানে আমি আপনার কাছে বিচার বিভাগের প্রসঙ্গেও জানতে চাইবো, আপনি বারবার বলেছেন যে কিছু বিচার বিভাগ তো বারবার আমাদের হতাশ করেছে। আমরা তো দেখেছি রাম মন্দিরের রায় দেওয়ার পরে সেই বিচারক রাতারাতি রাজ্যসভার সদস্য হয়ে যান। ফলে এইগুলো তো ঘটছে, এরপরেও কি বিচার বিভাগের উপর আর আস্থা রাখা যায়? উজ্জয়িনী একটা ইস্যু তুলে দিয়েছে। উজ্জয়িনী একটা কথাতে বললো যে পাওয়ার বা ক্ষমতা, সেটা সেটা বড় কথা নয়, ন্যায় বিচার বা বিচার ব্যবস্থার উপর একটা আস্থা রাখার কথা। ওর কথার সুরে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু সেটা আমি এক কথায় নস্যাৎ করে দিতে চাই। এক কথায় ছেলে মানুষ এখনো আশা পোষণ করে। আমি তো মনে করছি আজকে আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, সেখানেও আবার উচ্চ আদালত, নিম্ন আদালত আছে, উচ্চ আদালত আছে, শীর্ষ আদালত আছে। এই শীর্ষ আদালত ছিল মানুষের শেষ ভরসা। নিম্ন আদালতে হলো না, উচ্চ আদালতে হলো না, অন্যায় হয়েছে আমার বিচার হলো না, শীর্ষ আদালত তো আছে, বিরাট ভরসা ছিল। সেখানটায় আমি যদি আজকে বলি, আমাকে গালাগালি দেবে হয়তো, কিন্তু আমি স্থির বিশ্বাসী যে ক্ষমতাটা পুরোপুরি গ্রাস করেছে শুধুমাত্র মানুষের নয়, সাধারণ মানুষ, বিশেষ নাগরিক, ধনী মানুষ, দরিদ্র মানুষ, সকলকে গ্রাস করেছে ক্ষমতা। ক্ষমতার ভয় পায় কেউ, ক্ষমতার হাতে নিয়ে প্রচুর ঔদ্ধত্য অর্জন করে। সেটা নয়, সেটা শুধু নয়। আজকে আদালত অবমাননা বলে একটা দণ্ড, একটা লাঠি আমার সামনে উঁচিয়ে তোলা হবে, কিন্তু আমি ওই লাঠিটাকে ভয় পাই না, কারণ বাস্তব আমাকে বলতেই হবে। শীর্ষ আদালত যে ভরসা, সেই ভরসাটাকে আজকে আর আছে? উজ্জয়িনীকে আমি বলবো, সেটাও কি কোনো না কোনো পাওয়ার বা কোনো না কোনো ক্ষমতার দ্বারা গ্রাসিত হয়নি? প্রশ্নটা তোলা উচিত। হ্যাঁ বা না উত্তর দিচ্ছি না, উত্তর দিক দেশবাসী। কোথায় শীর্ষ আদালতের উপর ভরসা আমাদের আর থাকছে? কিভাবে এসআইআর যেটা চলছে, এসআইআর নামে যেটা চলছে, হেনস্থা মানুষের উপরে, মানুষ যদি এই হেনস্থা হয়রানি থেকে মুক্ত হওয়ার জন্য শীর্ষ আদালতের উপর ভরসা রাখে, শীর্ষ আদালত সেই ভরসা দিতে পারছে? স্পষ্ট উত্তর পাচ্ছে না, বরং পারার কোনো ইচ্ছাই তাদের নেই। তারা পুরোপুরি ক্ষমতারই হাতে অধিগত হয়ে গেছে, ক্ষমতাই তাদেরকে গ্রাসিত করেছে। এইবারে দেশবাসীর কি অবস্থা? আমি সাধারণ দেশবাসী বলতে তার মধ্যে নিজেকেও ভাবতে বলছি। সাধারণ মানে ইন জেনারেল, সাধারণ ভাবে সমস্ত দেশবাসী। আমরা সাধারণ দেশবাসীরা কিরকম অবস্থায় এখন পড়েছে এই ভোট, নির্বাচন ইত্যাদি নিয়ে। যদি আমি বলি অনুপম, বেনাগরিক করে দেওয়া ইত্যাদি ইত্যাদি বাদ দিয়েই বলি, ভোট ব্যবস্থাটাই থাকতে দেবে। নির্বাচন প্রক্রিয়াটা একটা খুব বড় পিলার কিসের? গণতন্ত্রের। মানুষ দৌড়ে গিয়ে যে ধাক্কা খেলে ওই গণতন্ত্র, এই নির্বাচন প্রক্রিয়াটার উপর ভরসা করে ধরে দাঁড়াতে পারবে, এটাই নির্বাচন প্রক্রিয়া। সেই নির্বাচন প্রক্রিয়াটাকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দেওয়ার চেষ্টা চলছে বলে আমি সুনিশ্চিত, কোনো সংশয় আমার নেই। কারণ এই নির্বাচন প্রক্রিয়াটাই এখন এদের কাছে ভীষণ ভাবে ভয়। ওদেরকে ঠিকই বলেছে, ভয় পেলেই মানুষ ভয় দেখায়, কিন্তু সবটা ঠিক নয়। ওরা ভয়টা আর পাচ্ছে না। যারা নির্বাচন প্রক্রিয়াকে এলোমেলো করে দিয়ে নাকাল করে দিতে চাইছে প্রক্রিয়াটাকে, তারা কিন্তু ভয়টাই আর পায় না।
তারা পুরোটাই ভয় দেখাবার প্রচেষ্টাতেই বিশ্বাস করে। আমরা সবকিছু নিয়ে নিয়েছি আমাদের হাতে, আমরাই গড়বো, আমরাই ভাঙবো, আমরাই গড়বো। এবং তাদের সহায়কও পেয়ে যাচ্ছে লোভীরা, ক্ষমতা লোভী। আর ক্ষমতাকে নিয়ে যারা সন্ত্রাস গড়ে তুলছে, চারিদিকে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিয়েছে, তারা আবার পাশাপাশি পাচ্ছে ক্ষমতা লোভীদের শাসক হওয়ার লোভ, ক্ষমতা প্রয়োগ করতে পারার লোভ। কিছুটা পেলেও সেগুলো নেবে। অতএব এই দুপক্ষ মিলে যেটা চাইছে সেটা হচ্ছে গণতন্ত্র তো থাকবেই না, নির্বাচন প্রক্রিয়াটাকেও পুরোপুরি নিষ্ক্রিয়। নিশ্চিত থেকো, এই প্রচেষ্টা চলছে। এবং এটাও ঠিক, এই ভারতবর্ষকে আমি একদম খোলাভাবে বলছি, এই ভারতবর্ষকে সত্যকে প্রকাশ না করে কোনো উপায় নেই। এই ভারতবর্ষকে হিন্দু ভারতবর্ষ বলে পরিচিত করবার এবং তৈরি করবার, যে ভারতবর্ষ আছে সেটাকে ভেঙে নতুন করে গড়বার প্রচেষ্টাতে অটল হয়ে রয়েছে কিছু নেতানেত্রী, একেবারে অটল তারা। এবং সেটা করতে গেলে নির্বাচন প্রক্রিয়াতে ধাক্কা দিতে হবে, সেটা তারা খুব ভালো করে জানে। নির্বাচন আবার কি, কারা নির্বাচন করতে আসবে, কারা ভোট দিতে আসবে? ছোট ছোট কার্ড নিয়ে এসে আমাদের সমস্ত ক্ষমতা কুক্ষিগত কেড়ে নেবে, এত সাহস দেখাচ্ছি মজা। ঠিক এই ধরনের ব্যাপারটাই এখন চলছে। অতএব তুমি যে প্রশ্ন করছো সে প্রশ্নের একটাই উত্তর, ওই সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত সমস্তই ভয়ে পরিকম্প নয়, সেটা হলেও তবু বোঝা যেত লোভে। সবাই এখন লোভ লালসা নামক একটা প্রবৃত্তি আছে, সেই প্রবৃত্তির মধ্যে ঢুকে গেছে। যাদের হাতে কিছুটা ক্ষমতা আছে, এই ক্ষমতাটুকু দিয়ে নিজের জীবনটাকে আমি টিকিয়ে রাখবো, এই লোভ লালসার বশবর্তী। একটা দর্শনের কথা বা নীতিবিদদের কথা বলে শেষ করি। শিখেছি এবং সমস্ত মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, মানুষের মধ্যে প্রতিক্ষণ লড়াই চলে, প্রবৃত্তির সঙ্গে বুদ্ধিবৃত্তির লড়াই, যুক্তি বুদ্ধির সঙ্গে প্রবৃত্তি, লাভ, হিংসা ইত্যাদি প্রবৃত্তি, ভয় ইত্যাদি প্রবৃত্তির লড়াই সর্বক্ষণ চলে। আজকের মানুষ এই লড়াইয়ে ক্রমাগত হেরে যাচ্ছে। বিশেষ করে হেরে যাচ্ছে তারাই যারা ক্ষমতা ভোগ করার মতো একটা অবস্থানে থাকতে পারছে। তথাকথিত ক্ষমতা, মানুষকে অত্যাচার করা, মানুষের উপর নানা রকম অপরাধ কাণ্ডের শিকার বানানো, মানুষের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া, নির্বাচন ব্যবস্থা থাকতে না দেওয়া, এই সমস্ত কিছু লালসা, লোভ লালসা। এবং সেটা দিয়ে তারা নিজেরা লোভ লালসায় মত্ত হয়ে গেছে। আর ক্ষমতা হাতে পেয়ে, জনগণের কাছ থেকে পেয়েছিল এতদিন, এবারে ভাবছে কিছু মানুষ, কিছু নেতা নেত্রী, আর এইসব ওদের দিকে তাকিয়ে থাকা চলবে, এমন ব্যবস্থা করো ওই ভোটাধিকার, নির্বাচন প্রক্রিয়াটাকে এগুলো সব এলোমেলো করে দাও। লক্ষ্যটা কিন্তু হিন্দু ভারত তৈরি করা। আর হিন্দু ভারত তৈরি করতে গিয়ে অন্য বিশেষ ধর্ম, বিশেষ করে মুসলমান ধর্ম থেকে বিযুক্ত ভারত, সেটা করতে গিয়ে মুশকিলটা হয়েছে। অত ঝাড়াই বাছাই তো করা যায় না, সেটা এরা জানে না, অপরাধীরাও জানে না যে অপরাধটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে গেলে অনেক ধাক্কা তাদেরও খেতে হবে। এরাও খাচ্ছে, মহিলারা বাদ পড়ছে, দুস্থ মানুষরা বাদ পড়ছে ভোটাধিকার থেকে। সেই রকম চিত্র আমরা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। ওরা ধাক্কা খাচ্ছে, কিন্তু ধাক্কা ওরা মানতে চায় না। ওরা সামনে নির্বাচনের আগেই সে ব্যবস্থা করতে চায়, কারণ নির্বাচনে কিছু মানুষ যদি ওদের ভোট না দেয় সেটাও ওরা চায়। ওরা চায় ভোটার ওরাই ঠিক করবে, ভোটার কারা হবে ওরাই ঠিক করে দেবে, এবং তারা ওদেরই ভোটার হবে এবং ওরাই জিতবে। আর জিতবে মানে ক্ষমতাটাকে চিরকালের মতন হস্তগত করবে, তথাকথিত ক্ষমতা। কিন্তু আসলে সেই আমরা লবঞ্চ বোধহয় আমাদের ধরিয়ে দিয়েছে, আসল ক্ষমতা তো জনগণের, গণতন্ত্র মানে জনগণের হাতে। কিন্তু ওরা বলবে রাখো তোমার গণতন্ত্র, ওসব আমরা তো ধ্বংস করবার জন্য আমাদের জন্ম হয়েছে। ওই 1947 সালের সময়, তার আগে থেকেই আমরা লড়াই করছি। আজকে আমরা ক্ষমতায় এসে বসেছি, আমাদের পাশে আরো লোভী সংগঠন আছে, রাজনৈতিক দল তারা আছে, তারা আমাদের মদত দিয়ে যাবে, আমরা দেশটাকে পুরো পাল্টে দেব। এটাই লক্ষ্য। আমি একদম স্থির বিশ্বাসে, অটল বিশ্বাসে বলছি। এটা কোনো এমন কথা না যে যুক্তি বুদ্ধি দিয়ে কেবল বলছি, বাস্তব তথ্য প্রচুর রয়েছে। এখন এবার একটা রূপকের কথা বলে শেষ করব। একটা মানুষ সামনে দেখলো যে ভয়াবহ একটা বাঘ অথবা সিংহ তাকে খেতে আসছে,
সে দৌড়াচ্ছে 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 রক্ষা করার জন্য নিজেকে। দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছলো বিশাল সমুদ্রের কাছে, যে সমুদ্রের মধ্যে ঝাঁপ না দিলে আত্মরক্ষা করার কোনো উপায় তার নেই। তখন সে কি করবে? তখন তো সে বাঘটির সঙ্গে লড়বার জন্য নিজেকে প্রস্তুত করবে, এতক্ষণ পালানোর জন্য চেষ্টা করছিল যে বাঘের সঙ্গে পারবো না, কিন্তু বিশাল সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলে যে বাঁচবে না সেটাও সে জানে। অতএব তাকে তখন প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে, যুক্তি দিয়ে, তার নিজের বুদ্ধি দিয়ে, কৌশলে বাঘটাকে কি করে তাকে আক্রমণ করা থেকে নিবৃত্ত করা যায় সেই চেষ্টা করবে। সাধারণ মানুষের অবস্থা, সাধারণ মানুষ বলতে আমি বলছি অধিকাংশ অসহায় মানুষ দেশে যারা কিছুই পায় না জীবনে, তাদের অবস্থাটা ঠিক সেইখানে। এইবারে এই বিশাল সমুদ্র যখন দেখছে পেছনে এসে আমি দাঁড়িয়েছি, ঠিক সেই অবস্থাটা এখন তৈরি করা হচ্ছে। এরা কিন্তু এবারে সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজেকে অতলে তলিয়ে দেবে না, গর্জন করবে, বাঘের উল্টো দিকে গর্জন করবে, সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই গর্জনটা হচ্ছে বৃহৎ অংশের জনগণের গর্জন। কত কত শতাংশ মানুষের হাতে আজকে দেশের সমস্ত সম্পদ হাতে রয়েছে বলো, আর কত শতাংশ বঞ্চিত বলো। সেই বঞ্চিত মানুষ যদি আজকে একত্রিত হয়, চুরমার হয়ে যাবে ওই কম সংখ্যক নেতা নেত্রী যারা সব ভোগ করছে এবং আরো ভোগ লালসায় মত্ত হচ্ছে, তারা চুরমার হয়ে যাবে। যদি সেটা, এটাই একটা বিকল্প আছে বলে আমি মনে করছি, সেই বিকল্পের সূচনা বোধহয় ঘটতে চলেছে।